আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য রইল নিরন্তর শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা জানেন, সারা পৃথিবীতে যুগে যুগে বিপ্লব হয়েছে। মানুষ মুক্তির জন্যে, স্বাধীনতার জন্যে, বেঁচে থাকার জন্যে, অন্যের জন্যে, বস্ত্রের জন্যে, চিকিৎসার জন্যে সংগ্রাম করেছে এবং সেটা এক সময় বিপ্লবে রূপ নিয়েছে। আমরা জানি ফ্রান্স রেগুলেশন, রুশ রেগুলেশন, চাইনিজ রেগুলেশন। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতাকে যে রেগুলেশন নাও বলেন, তবু আমরা মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আবার এই চব্বিশের এই গণ আন্দোলন, এই কোটা আন্দোলন থেকে একসময় মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে। 16 বছরের চাপা ক্ষোভ, বঞ্চনার ইতিহাস, গুণ খুনের ইতিহাস, মৃত্যুর ইতিহাস, লুটপাটের ইতিহাস, মানে আপনি কি বলবেন, রাষ্ট্রীয় সম্পদের ইতিহাস, পাচারের ইতিহাস। তো এগুলো মানুষের মধ্যে ছিল একটা চাপা ক্ষোভ, যেটা এই জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মত হয়ে মানুষ সেটা বিক্ষোভে পরিণত করে আন্দোলনের রূপ দিয়েছে। তো এই ধরনের আন্দোলন মানুষ পৃথিবীতে অনেক করেছে। তা আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভার্সেস নেপালের জেনজেট আন্দোলন। আমরা যদি মানে সংক্ষেপে বলি যে নেপালের এই জেনজেট আন্দোলন ওই একই। সেখানকার তরুণ, সেখানকার ছাত্র, সেখানকার মানুষ, এই আগে ছিল রাজার শাসক শোষণ, আর এখন যারা আছে তার মধ্যে এখনো অনেকেই এলিট শ্রেণীর। নেপালের লোক বলছে যে এই এলিট শ্রেণীর মানুষ যারা আমাদের শাসন করছে, শোষণ করছে, এইটা আমরা চলবে না। আমরা একটা সাম্য গণতান্ত্রিক ব্যবস্থা, একটা উন্নত ডেমোক্রেসিক সিস্টেম আমরা চাই, যেটা আমাদের স্বপ্ন, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের সম্মান, আমাদের বেসিক রিকোয়ারমেন্টস পূর্ণ করবে। আমরা সেরকম একটা ডেমোক্রেটিক্যাল সিস্টেম তৈরি করতে চাই, বা সেরকম একটা রাজনৈতিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে চাই, যেটা সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ, এটা বাংলাদেশের মতো বৈষম্য বিরোধী আন্দোলন নয়, কিন্তু আর বাংলাদেশে এই কোটা থেকে শুরু হয়েছিল আন্দোলন। সেই কোটায় প্রথমে চাকরি নিয়ে, সরকারি চাকরি নিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা থেকে, এবং ধীরে ধীরে সেই আন্দোলনে সরকার তাদের সাথে যত তালবাহানা করেছে, যত ডিপ্লোমেসি করেছে, যত চাপ প্রয়োগ করেছে, যত গুলি করার চেষ্টা করেছে, মানুষ একরোখা হয়েছে বা একসময় এক দফা আন্দোলন দিয়েছে, যে সরকার পতনের আন্দোলন, অর্থাৎ আগেকার আওয়ামী সরকারের পতনের সময়। এবং এই যে সাধারণ মানুষ, ছাত্র জনতা, বৃদ্ধ শিশু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে যেখানে ছিল সবাই সেটা এসে যোগ দিয়ে সরকারের পতন ঘটিয়ে ফেলেছে। এবং একসময় সরকার প্রধান এবং তাদের আমলা, কূটনীতিক, ইভেন খতিব, বলছে পৃথিবীর কোথাও খতিব পালিয়ে গেছে এরকম কোনো ইতিহাস নেই। ইউনিভার্সিটির টিচাররা পালিয়ে গেছেন, যারা শিক্ষা শিখায় তারাই করাপ্টেড। খতিব মানুষের ধর্ম শিখায় তারাই করাপ্টেড। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কাহিনী আছে যে ইউনিভার্সিটির ভিসিরা পালিয়ে গেছে? তো যাই হোক, সেই আন্দোলন একসময় মহিরূপে ধারণ করে এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। তাই আমরা কতটুকু সফল হয়েছি বা কতটুকু সফল হব সেটা আসলে বলা মুশকিল। কারণ আসলে লেসপেন্সার আর দালাল আর মির্জাফর যুগে যুগে সবসময় ছিল, এখনও আছে এবং থাকবে। এবং আমরা এতটাই মানে নিকৃষ্ট একটা জাতিতে পরিণত হয়েছি যে দালালি করতে আমরা গৌরব বোধ করি। দেশের স্বাধীনতাকে আমরা বিকিয়ে দিতে, কিছু পয়সার জন্য, কিছু পদের জন্য, কিছু পা চাটা শয়তানদের জন্য আমরা এগুলো মানে অলমোস্ট হারাতে বসেছি দেশের সার্বভৌম। আপনারা তো দেখেছি। এবং সবচেয়ে বড় কথা, যেটা একটা হয়েছিল, আমাদের দেশের মধ্যে এখনো কিছু মানুষ আছে যারা তারা যে কিছু অনৈতিক সুবিধা নিয়ে ডেলি কোরমা পোলাওয়া খেয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, সেটা তারা ভুলতে পারে না। তারা সেটা ফিরিয়ে আনতে চায়। দেশের যাই হোক, সে খুবই দুঃখজনক ঘটনা। মানুষ মানে পরিবর্তন হলে খুব ভালো হতো, মানুষ বোঝে না। তারা এক সময় তো মানে এই যে আমরা 92% মুসলিম,
ধর্ম করাটাই সমস্যা ছিল, ধর্মীয় আলোচনা করার সমস্যা ছিল, আপনাকে জামাত ট্যাগ লাগিয়ে আটকাই দেওয়া হতো। যাই হোক, তারপর আসুন এই দুই আন্দোলনের সিমিলারিটি দেখি। সিমিলারিটি হলো যে নেপালেও সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকম প্রায় 26টা, এবং বাংলাদেশেও এরকম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং নেপালেও কিন্তু ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালে জনতারা এরকম পার্লামেন্ট ভবন দখল করে নিয়েছে। আর বাংলাদেশে পার্লামেন্টের কাছে গণভবন দখল করে নিয়েছিল, এবং সেখান থেকে সবাই পালিয়ে গেছে। নেপালেরও পার্লামেন্ট ভবন থেকে সবাই পালিয়ে গেছে। তারপর বাংলাদেশেও যেমন পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, নেপালেও কিন্তু পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে প্রায় 1600 মানুষের, ছাত্র জনতার মৃত্যু হয়েছে, 22,000 আহত হয়েছে। নেপালেও কিন্তু আমি দেখলাম প্রায় 19 জন অলরেডি মৃত্যু হয়েছে, এবং কতজন আহত হয়েছে তো সেটার উপরে পুলিশ কাজ করছে। কিন্তু এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হলো যে এত খারাপের মধ্যেও, এবং অলমোস্ট সিমিলার, বাংলাদেশের মানুষ ও মুক্তির জন্য হোক কোটা আন্দোলন ছিল, বা শেষটা ছিল মুক্তির আন্দোলন, শেষটা ছিল ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর আন্দোলন, শেষটা ছিল যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ব 72-এর সংবিধানকে পাশ কাটিয়ে, যেখানে মানুষের কথা থাকবে, আমরা একটা ভালো বিচার ব্যবস্থা পাবো, একটা ভালো জন প্রশাসন পাবো, ভালো স্বাস্থ্যখাত পাবো, রাস্তাঘাট পাবো, নিট অ্যান্ড ক্লিন। এবং আপনি দেখবেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি অলমোস্ট $2700 হয়, কিন্তু এগুলো ফেব্রিকেটেড। এর চেয়ে কম যে উজবেকিস্তান আপনি যদি দেখেন, তাদের $1700, $1800, $1900 পার ক্যাপিটা ইনকাম। আমাদের দেশের অনেক লোক উজবেকিস্তান থাকে, এবং অনেক ভিডিও দেখা যায়, দেখবেন যে তাদের রাস্তাঘাট, ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু আমাদের চেয়ে অনেক ভালো। এটা আমি উদাহরণ দিলাম এই জন্য যে তারা মুসলিম কান্ট্রি। আমি বলতে চাই যে শুধু যে পার ক্যাপিটা ইনকাম হলেই যে আপনি ভালো দেশ, ভালো শহর করতে পারবেন, নট দ্যাট। আপনার চরিত্রটা ভালো হতে হবে, আপনার পয়সাটা ঠিকমতো কাজে লাগিয়ে আপনি একটা সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবেন, তাহলে সেটা মানুষ ভোগ করতে পারবে। আপনি আজকে রাস্তার আইল্যান্ড বানাবেন, কালকে ভেঙে যাবে, তাহলে তো আর মানুষ সেই আপনার পার ক্যাপিটা ইনকাম 27-14 থেকে যদি 27,000 হয়, তাহলেও কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ফিরে আসে আলোচনায়। তো যে কথা বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে যখন এই আন্দোলন হয়, তো তখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যত রকম কূট আলোচনা তিনি সমস্ত বাহিনীর সাথে করেছেন, এবং জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ, পেশা, ঢোর, মার, মানে বল প্রয়োগ ছাড়া কোনো কথা ছিল না। এবং তিনি পদত্যাগ দূরের কথা, শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো করার চেষ্টা করে দিয়েছেন। হেলিকপ্টার থেকে অবশ্য গুলি করার জন্য সরকার প্রধান বলেছিলেন, এবং সেনাবাহিনীকে আরও বল প্রয়োগ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেননি, কিন্তু দেখেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বুঝেছেন যে মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, এবং সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। এবং সবচেয়ে বড় কথা যে প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। দিস ইজ এ কালচার, মানে হ্যাটস অফ টু দেম। আমাদের মতো এশিয়ান দেশে যে আমরা এই ধরনের কালচার দেখব, এটা কিন্তু আসলে কল্পনাই করা যায় না। তো তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। এবং সবচেয়ে বড় কথা যে পালিয়ে যাওয়ার পরও তিনি এই যে দেশটাকে তো 14টা বেঁচে গেছে। আমরা সাধারণ জনগণ হিসেবে বলি, অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে, লুটপাট, ব্যাংক লুটপাট হয়ে গেছে, সাধারণ মানুষ টাকা পাচ্ছে না, নির্বাচন কমিশন শেষ, মানে এমন কোনো সেক্টর নেই যে কি বলবো, যেগুলো মানবিক সংস্থা, সেখানেও হিউম্যান রাইটসেও এমন লোক বসিয়ে দেওয়া হয় যে সেখানে সে বসে অহিউম্যান রাইটস কাজকর্ম করে, তাদের অ্যাপয়েন্টেড লোকজন। এই তো আপনারা সব দেখেছেন। আর মানে সাধারণ নেতাকর্মীদের কথা তো বলবোই না, কোনো কথা বলবো, মসজিদের যেও কথা বলার সুযোগ নেই, ওয়াজ মাহফিলেও কথা বলার সুযোগ ছিল না। তারা কোরআনের মতো পবিত্র একটা গ্রন্থ তারা হিন্দুদের ঠাকুরের পায়ের উপর রেখে দিয়ে তাদের দৌড় দিয়েছে। তো এটাই ছিল কালচার। আমরা আশা করি যে এই যে আমরা বিপ্লব করি, রক্ত দেই, যুগে যুগে মানুষ দিয়েছে, কখনো কখনো মানুষ সফল হয়েছে, কখনো কখনো সফল হয়নি, কিন্তু এর এই অর্থ নয় যে মানুষ থেমে যাবে, একবার করেছে বলে আবার করবে না। বাংলাদেশেও তাই। এবারের বিপ্লব যদি
সফল না হয়, যারা আপকামিং, যারা ক্ষমতায় এসছে, তারা যদি আবার সেই এক সিস্টেমে মানুষকে শোষণ, শাসন, অবিচার করে, তাহলে আবার বিপ্লব হবে এদেশে। বাংলাদেশের মানুষের সেই ইতিহাস আছে, তারা ৭১-এ করেছে, ২৪-এ করেছে, আবার করতে তারা দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, আমরা আশা করি যে যারা রাজনীতি করেন, যে এই যে যারা লোকে বলে যে যারা রাজনীতি করেন মানে শুধুই রাজনীতি করেন, তাদের এই দুর্নীতি হলো একমাত্র অবস্থান, কারণ তাদের আর অন্য কোনো ইনকাম নেই। এই অবস্থা থেকে রাজনীতিবিদরা সরে আসবেন, কারণ এটা খুব সোজা, খোঁচা দিয়েই টাকা ইনকাম। একটা ৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, সেখানে ৫০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা লুটপাট করাই যায়। কিন্তু আপনি একটু ২ কোটি টাকা ইনকাম করে দেখেন ব্যবসা বাণিজ্য করে, হাউ টাফ ইট ইজ, এবং কতটা সময় চলে যায়। আপনি ইয়াং বয়সে শুরু করবেন, আপনার চুল সাদা হয়ে যাবে। ব্যাপারটা অত সোজা নয়, অনেক পরিশ্রম করে এগুলো করতে হয়। যাই হোক, নেপালের এই মানে সমস্ত খারাপ সংবাদের মধ্যেও সেখানেও সেনাবাহিনী গুলি চালিয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, আন্দোলন এখনো চলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনারা ছবিগুলো দেখবেন, ছবিগুলো বাংলাদেশের ছবির সাথে একদম কোনো পার্থক্য নেই। দেখে মনে হচ্ছে ওই ছবিগুলো দেখে কখনো আমি ভুল হয়ে যেতে পারে যারা বাংলাদেশের আন্দোলন। তারপরেও এই যে নেপালি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন,